কুলম্বের সূত্রে আজকের আলোচ্য বিষয় মাধ্যমের তড়িৎভেদ্যতা, বিভিন্ন মাধ্যমে ইহার মান ও একক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, তড়িৎভেদ্যতার সঙ্গে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সম্পর্ক। স্থির তড়িৎ বলের বৈশিষ্ট্য, স্থির তড়িৎ বলের সঙ্গে মহাকর্ষ বলের তুলনা। এখন আমরা জানব তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি সম্পর্কে। আমরা আগেই কুলম্বের সূত্রে যদিও এর পরিচয় আমরা পেয়েছি। কুলম্বের সূত্রে ছিল দুই আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল সমান 1/ε। এটাকেই বলা হয় তড়িৎভেদ্যতা। Q1 Q2 দুটা বিন্দু আধানের আধান এবং ওদের মধ্যেকার দূরত্ব r²। এটা হচ্ছে সিজিএস। আর এসআই কুলম্বের সূত্র ছিল 1/4πε Q1 Q2/r²। এই তড়িৎভেদ্যতা হরে থাকার ফলে এর মানটা যত বাড়বে ভাগফলের মানটা তত কমবে। ভাগফলে আছে আমাদের আকর্ষণ বল বা বিকর্ষণ বল। তাহলে মাধ্যমের তড়িৎভেদ্যতা যদি বাড়তে থাকে তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা কমতে থাকে। তাহলে এটা একটা মাধ্যমের প্রপার্টি বলা যেতে পারে বা মাধ্যমের একটা ধর্ম। সে কীকে পারমিট করে না, এই যে দুটো আধানের মধ্যে যে ইন্টারঅ্যাকশান বা ওদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বলকে বাধা দেওয়াটাকে কী করে, পারমিট করে। তাহলে এখানে পারমিটটা ঠিক নেগেটিভ সেন্সে হচ্ছে এবং এটা দেখতে পাচ্ছি যেটার মান যত বাড়তে থাকে এই বলের মানটা তত কমতে থাকে, তার মানে তত বাধা পায়। এবং এটা দেখা গেছে শূন্য মাধ্যমেই সবচেয়ে কম। অন্য যে কোনো মাধ্যম নিলেই দেখা যাবে ওটার মান কমে যাচ্ছে। ওদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণের মানটা এটা যত বাড়বে তত কমবে, আর মিনিমাম থাকলে কী হবে, আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা ম্যাক্সিমাম হবে। আর এই এপসাইলনের মান কিসের উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে এবং একক পদ্ধতি পরিমাপের উপর নির্ভর করে। সিজিএস বা এসআই পদ্ধতিতে আলাদা হবে। মাধ্যম চেঞ্জ হলে এর মানটাও চেঞ্জ হবে। এই তড়িৎভেদ্যতা এটা মাধ্যমের ধর্ম এবং এটা মাধ্যমের প্রকৃতির উপর সেই জন্য নির্ভর করে এবং এটা একক পরিমাপ পদ্ধতির উপরও নির্ভর করে। আমরা এখানে একটা তালিকায় এদের বিভিন্ন মান দিলাম, যে তড়িৎভেদ্যতার মান যখন শূন্য মাধ্যম তখন 1 সিজিএসে, আর অভ্রের হচ্ছে 5.7, কাঁচের তড়িৎভেদ্যতার মান 8.5, জলের হচ্ছে 80.4। এর একক হচ্ছে ESU² পার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে মাধ্যম যেই চেঞ্জ হচ্ছে সঙ্গে সঙ্গে এর মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার সিজিএস পদ্ধতি যে মান, এবার আমরা একক পরিমাপের পদ্ধতি চেঞ্জ করলাম, যেই আমরা এসআই পদ্ধতি নিয়ে নিলাম তখন আবার এদের মান চেঞ্জ হয়ে গেল। যেটা সিজিএসে শূন্য মাধ্যমে বা বাই মাধ্যমে ছিল 1, সেটা হয়ে গেল এসআই পদ্ধতিতে 8.85 × 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তা ঠিক এইরকম অভ্রেরও যে মানটা সিজিএসে ছিল 5.7, যেই ওটা এসআই হয়ে গেল ওর মানটা হয়ে গেল 5.04 × 10⁻11। কাঁচের মানটা যেটা সিজিএসে ছিল 8.5, সেটা হয়ে গেল 7.5 × 10⁻11। তারপর জলের ক্ষেত্রে যেটা সিজিএসে ছিল 80.4, সেটা হয়ে গেল এসআই পদ্ধতিতে 70.11 × 10⁻11। তাহলে আমরা এখানেই দেখতে পাচ্ছি, এই তালিকা থেকেই দেখতে পাচ্ছি, সহজেই বুঝতে পাচ্ছি যে এটার মাধ্যমের প্রকৃতিটা চেঞ্জ হলে এর মানগুলো চেঞ্জ হচ্ছে, আবার এককের পদ্ধতিটাও চেঞ্জ হলে কি হচ্ছে, এর মানগুলো চেঞ্জ হচ্ছে।
এবার আসছি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। একে আরও দুটো নামে বলা হয়, আপেক্ষিক তড়িৎভেদ্যতা, রিলেটিভ পারমিটিভিটি, আর আরও একটা বলা হয় আপেক্ষিক আবেশক ধারকত্ব, স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটি। এই তিনটা নামেই একে অভিহিত করা হয়। এবার এর সংজ্ঞাটা দেখা যাক। পরাবৈদ্যুতিক ধ্রুবককে সাধারণত কে দ্বারা লেখা হয়। কে বা এপসাইলন আর, রিলেটিভ পারমিটিভিটি। এটা সমান হয় কোনো একটা মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে এখানেই আমরা একটা ডেফিনেশন 1 তৈরি হয়ে যেতে পারে। এবার ডেফিনেশন 2 আমরা এই ধারকত্ব দিয়েও বলতে পারি। কে সমান কোনো একটা ধারকের মাধ্যম থাকলে যে ধারকত্ব হয় সেটা, বাই সেই ধারকে যদি শূন্য মাধ্যম থাকে তার যে ধারকত্ব, এই দুইয়ের অনুপাতকে বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক আবেশক ধারকত্ব। ডেফিনেশন 3 কি না, দুটো আধানের মধ্যে যদি কোনো মাধ্যম না থাকে তখন যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সেটাকে যদি F0 ধরি সেইটা, এবং কোনো একটা মাধ্যম থাকলে সেই দুটো আধানের একই দূরত্বে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করবে, এই দুইয়ের অনুপাতটাকে বলা হবে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তা এই যে অনুপাতটা এর সঙ্গে সমান হয় সেটা আমরা এখানেই প্রমাণ করে দেখে দিতে পারি। শূন্য মাধ্যমে যদি ক্রিয়াশীল আকর্ষণ বলে F0 হয় তাহলে এটা সমান হবে, আমরা CGS বা SI যেই পদ্ধতিতেই লিখি না কেন, সিজিএস বা এসআই যে কোনো পদ্ধতিতেই কুলম্বের সূত্র প্রয়োগ করি না কেন, প্রতি ক্ষেত্রেই কের মান আসবে এপসাইলন বাই এপসাইলন 0। অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সিজিএস বা এসআই পদ্ধতির উপর নির্ভর করে না। যে পদ্ধতিই হোক না কেন এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান একই থাকবে। অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান একক পরিমাপ পদ্ধতির উপর নির্ভর করে না। SI পদ্ধতিতে কী হবে, কুলম্বের সূত্র অনুযায়ী 1/4 পাই এপসাইলন 0 শূন্য মাধ্যমে। এবার ওদের দুটো আধান যদি Q1 Q2 হয়, Q1 Q2 ওদের মধ্যেকার দূরত্ব যদি R হয় বাই R²। এবার কোনো একটা মাধ্যমের তড়িৎভেদ্যতা যদি এপসাইলন হয় তাহলে সেই মাধ্যমে ক্রিয়াশীল বলটা কত হবে, 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R²। এবার দুটোকে অনুপাত করলে আমরা পেয়ে যাচ্ছি এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে আগেরটাই পেয়ে যাচ্ছি। তার মানে আমরা এই বল দিয়েও বলতে পারি, তবে এখানে দেখা যাচ্ছে বলটা তড়িৎভেদ্যতার সঙ্গে ব্যস্তানুপাতিক, এবং সেটা আমরা কুলম্বের সূত্রেই দেখতে পাচ্ছি। হরে এটা থাকার ফলেই কী হবে, তড়িৎভেদ্যতার মান যত কম হবে তত আকর্ষণ বল বা বিকর্ষণ বল বেশি হবে। এর মানটা যত বাড়তে থাকবে তার মধ্যে ক্রিয়াশীল বলটা তত কমতে থাকবে। যেমন জল মাধ্যমে যদি আমরা রাখি, জল মাধ্যম ছাড়া শূন্য মাধ্যমে রাখলে যে আকর্ষণ বল হবে, জল মাধ্যম রাখলে তার তড়িৎভেদ্যতার মান হচ্ছে 80.4 বা 80 যদি ধরি তাহলে 80 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তাহলে অনেকখানি আকর্ষণ বল কমে যাচ্ছে। সেই জন্য অ্যাসিড জলীয় দ্রবণ কী হয়, সহজেই আয়নে ভেঙে যায়। এই কারণেই জলে দ্রবীভূত করলে এদের মধ্যে আকর্ষণ বল কমে যায় বলেই সহজেই আয়নে ভেঙে যেতে পারে। এবার এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এর মানটা কিন্তু একক পদ্ধতির উপর নির্ভর করে না, কিন্তু মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যেখানে আমাদের এপসাইলন বা তড়িৎভেদ্যতাটা দুটো বিষয়ের উপর নির্ভর করেছিল, একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করেছিল, আর হচ্ছে একক পদ্ধতি চেঞ্জ হলে তার মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল। কিন্তু কের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, একটা সুবিধা হচ্ছে কি, যে কেবল মাধ্যমের উপর নির্ভর করে কিন্তু
একক পরিমাপ পদ্ধতির উপর নির্ভর করে না। তার মানে এটা সিজিএস পদ্ধতিতেও কোনো একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যা হবে, এসআই পদ্ধতিতেও পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা তাই হবে। একটা আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি, যেমন অভ্রের ক্ষেত্রে। অভ্রের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান হবে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে আমরা যদি সিজিএসে বের করি, এপসাইলনের মান সিজিএস হচ্ছে 5.7 ESU স্কোয়ার পার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা 1 ESU স্কোয়ার পার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান কত হবে? 5.7 হবে। এটা হলো সিজিএস। এবার এটার মান যদি আমরা এসআইয়ে বের করি, এসআই পদ্ধতিতে অভ্রের তড়িৎভেদ্যতার মান হচ্ছে 5.04 ইন্টু 10⁻⁻11 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। আর শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার মান 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে যখন আমরা ভাগ করব, ভাগ করে আমরা পাবো 5.69 কাছাকাছি পাবো, যেটা প্রায় 5.7 এসআই পদ্ধতিতে। সুতরাং এটা একক পদ্ধতির উপর নির্ভর করলো না। কের মানটা সিজিএস পদ্ধতিতেও যা বেরোলো, এসআই পদ্ধতিতেও তাই বেরোলো। এবং প্রত্যেকটাই যদি আমরা হিসাব করি, দেখা যাবে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সিজিএসও যা, এসআইও তা। তার মানে একক পরিমাপ পদ্ধতির উপর নির্ভর করে না, সেটা আমরা এই উদাহরণ থেকেই বুঝতে পারছি। পরাবৈদ্যুতিক ধ্রুবকের যে তিনটা আমরা এক্সপ্রেশন পেলাম, একটা হচ্ছে তড়িৎভেদ্যতার অনুপাত, আরেকটা ক্ষেত্রে ধারকত্বের অনুপাত, আরেকটা ক্ষেত্রে বলের অনুপাত। তাহলে তিনটা সূত্রেই আমরা দেখতে পাচ্ছি একই জাতীয় রাশির অনুপাত। সুতরাং প্রত্যেকের একক একই হবে। একক একই হলে অনুপাত হওয়ায় এদের কোনো একক থাকবে না। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা এককবিহীন রাশি, ফলে তার মাত্রাও থাকবে না, এর কেবল সাংখ্যমানই আছে, একক নেই। আমরা এই তালিকা থেকে দেখতে পাচ্ছি যে সিজিএসে এপসাইলনের মানগুলো মনে রাখা সহজ, আর এসআই পদ্ধতিতে ডিজিটগুলো একটু বড় হয়ে যাওয়ায় এটার মানগুলো মনে রাখা কঠিন। কোনো সময় -12 হচ্ছে, কোনো সময় -11 হচ্ছে, কিন্তু এটার খুব ছোট ফিগার হয়, আমাদের মনে রাখাটা সহজ হবে। তা এই মানটা আমরা বের করতে পারি পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাহায্যে। এবং আমরা এই শূন্য মাধ্যমের এই মানটাও যেহেতু একটা কনস্ট্যান্ট, এইটাও আমরা কি রাখতে পারি, মুখস্থ রাখতে পারি এইটার মান। আর আমরা যদি পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলেই কি হবে, আমরা সহজেই এসআই পদ্ধতিতে এই মানটা বের করে ফেলতে পারবো, ক্যালকুলেট করে ফেলতে পারবো। এর জন্য এটাকে আর মনে রাখতে হবে না। এই এক্সপ্রেশন থেকেই পাচ্ছি কোনো একটা মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসাইলন সমান হচ্ছে কে এপসাইলন 0। তার মানে কোনো একটা মাধ্যমের তড়িৎভেদ্যতার মান আমরা তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা যদি জানা থাকে এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার মানটা যদি জানা থাকে, তাহলে এটাকে গুণ করেই সহজেই আমরা এই মানটাকে ক্যালকুলেট করে নিতে পারি। সিজিএসে কী হবে, সিজিএসে এই এপসাইলন 0-এর মানটা 1, তাহলে এপসাইলন সমান কী হবে, কে হবে। আবার শূন্য মাধ্যমে কের মানটাও 1, তাহলে শূন্য মাধ্যমে আবার এপসাইলন 0 যা, কেও তা, এবং এদের মানটা তখন 1 হয়ে যাবে। তার মানে সিজিএসে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যা আর
তড়িৎভেদ্যতার মানটাও তা। তবে কি তফাতটা কোথায়? শুধু এককে তফাত। এদের মানে সমান কিন্তু একক আলাদা। একক আলাদা মানে কি একটার একক নেই আরেকটার একক আছে। যেমন আমরা যদি অভ্রের ক্ষেত্রেই বলি, অভ্রের ক্ষেত্রে কের মানটা হবে 5.7 কিন্তু তড়িৎভেদ্যতার মানটা হবে 5.7 ESU স্কোয়ার পার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এটার একক আছে, এটার একক নেই। এবার এসআই পদ্ধতিতে কী হবে, কের মানটা যেহেতু একক পরিমাপ পদ্ধতির উপর নির্ভর করে না, তাহলে এসআই পদ্ধতিতে যদি আমরা অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা বের করি, সেটা এই সূত্র থেকেই আমরা পেতে পারি। অভ্রের তড়িৎভেদ্যতা সমান হচ্ছে অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.7, এর কোনো একক নেই, ইন্টু আমরা শূন্য মাধ্যমের এসআই পদ্ধতিতে তড়িৎভেদ্যতার মানটা আমাদের মুখস্থ আছে, সেটা বসিয়ে দিতে পারি 8.85 ইন্টু 10⁻⁻12 এত কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে অভ্রের আমরা তড়িৎভেদ্যতার মান সহজেই পেয়ে যাব। এটাকে যদি আমরা গুণ করি পাবো 5.04 ইন্টু 10⁻⁻11 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক অনুরূপভাবে আমরা যদি কাঁচের ক্ষেত্রে বের করি, কাঁচের আমরা সিজিএস পদ্ধতিতে তার তড়িৎভেদ্যতার মান 8.5, তার মানে এটাই হবে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। তাহলে কাঁচের ক্ষেত্রে এপসাইলন সমান তার পরাবৈদ্যুতিক ধ্রুবক 8.5 ইন্টু শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসাইলন 0 মানে 8.85 ইন্টু 10⁻⁻12। এইটা করলে আমরা কি পাবো? 7.5 ইন্টু 10⁻⁻11 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। সেরকম আমরা জলের ক্ষেত্রে যদি বের করি, জলের তড়িৎভেদ্যতা সমান জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 80.4 ইন্টু শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা 8.85 ইন্টু 10⁻⁻12 সমান হবে 70.11 ইন্টু 10⁻⁻11 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে আমাদের খুব সহজভাবেই এসআই পদ্ধতির আমরা কি বের করে ফেলতে পারছি, তড়িৎভেদ্যতার মানটা বের করে ফেলতে পারছি। এইগুলো আর মনে রাখার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা জানব আর শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার মানটা জানব। এবার এই দুটোকে গুণ করলেই এসআই পদ্ধতিতে তার তড়িৎভেদ্যতার মান কত হবে সহজেই আমরা বের করতে পারব। তাই বর্তমানে সমস্ত সূত্র বা এক্সপ্রেশনগুলোকে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারাই প্রকাশ করা হয়। যেমন আমরা কুলম্বের সূত্রকে আমরা কে আর শূন্য মাধ্যমের এপসাইলন 0 দিয়েও প্রকাশ করতে পারি। আমরা এমনি কুলম্বের সূত্র যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে জানি এফ সমান 1/এপসাইলন Q1 Q2/r²। এবার এটাকে যদি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এটা হয়ে যাবে 1/K⁻⁻0 Q1 Q2/r²। আবার শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে তড়িৎভেদ্যতার মানটা হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে 1/K
কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার যে কোনো মাধ্যমে এসআইয়ে কী হবে কুলম্বের সূত্রটা? এসআই পদ্ধতিতে হবে এফ সমান 1 বাই ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন হয় 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এপসাইলনকে আমরা প্রকাশ করব পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দ্বারা। তাহলে 1/4 পাই কে এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাই হয়ে গেল পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দ্বারা প্রকাশ করা হয়ে গেল। এবার এটা যদি শূন্য মাধ্যমের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? এখান থেকেই আমরা পেয়ে যাব সিজিএসে কুলম্বের সূত্র হবে এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, কারণ এখানে কের মানটা 1। শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1। তা এসআইয়ে কী হবে? যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সিজিএস এবং এসআইয়ে একই হয়, তাহলে শূন্য মাধ্যমে এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কের মান এর ক্ষেত্রেও কী হবে? 1 হবে। তাহলে এফ সমান 1/4 পাই কের জায়গায় 1, তাহলে 4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এই গেল কুলম্বের সূত্রকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা স্থির তড়িৎ বলের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করব। যেমন স্থির তড়িৎ বল দুটো বস্তুর কেন্দ্রবিন্দু সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল। এই বস্তুটার কেন্দ্র যদি এটা হয়, এই বস্তুটার কেন্দ্র যদি এটা হয়, এই কেন্দ্রবিন্দু সংযোজক সরলরেখা বরাবর এই বল ক্রিয়া করে। যদি দুটোই সম আধানের হয় তাহলে এই রেখা বরাবর এই দিকে বিকর্ষণ বল, এই দিকে বিকর্ষণ বল ঠিক এই কেন্দ্র বিন্দুগামী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আর একটা পজিটিভ একটা নেগেটিভ হলে আকর্ষণ বল এই ঠিক কেন্দ্রবিন্দু দিয়ে সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল হবে। সেই জন্য এটাকে বলা হয় কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল বল। আর এই বল তো স্থির তড়িৎ বল তো আকর্ষণ বল এবং বিকর্ষণ বল দুই প্রকারের হতে পারে। দুটোই যদি বিপরীত আধান হয় তাহলে আকর্ষণ বল, যদি দুটো সম আধান হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে। এবং এই বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে এফ আর দূরত্ব যদি আর হয় তাহলে এই আর এর বর্গের ব্যস্তানুপাতিক। এই ব্যস্তবর্গের সূত্রটা মেনে চলে, মানে দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে আগের তুলনায় আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা 4 ভাগের 1 ভাগ হবে। দূরত্ব যদি 3 গুণ হয় তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বল 9 ভাগের 1 ভাগ হবে। এইভাবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্রটা মেনে চলে। এবার এটা দূরত্বের উপর নির্ভর করে বলে একটা কেন্দ্রবিন্দু থেকে, একটা বস্তুর কেন্দ্রবিন্দু থেকে ঠিক সমান দূরে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা সমান হবে। তাহলে এই সমান দূরের বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? একটা গোলক পাবো। যে গোলকের এই প্রতিটা বিন্দুতে এদের মধ্যেকার আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা সমান হবে। সেই জন্য এটাকে বলা হবে গোলীয় প্রতিসাম্য। আবার এই বলটা স্থির তড়িৎ বলটা সংরক্ষী বল, মানে কার্যের পুনরুদ্ধার সম্ভব হয়। কোনো একটা দিকে নিয়ে গেলে যে কার্য করা হবে
সেটিকে আবার বিপরীত দিকে নিয়ে এলে সেই কার্যটা আবার ফিরে পাওয়া যায়। আর কোন পথে গেল সেই পথের উপর নির্ভর করে না। তাদের ক্ষেত্রে এই বলকে বলা হয় সংরক্ষী বল। তারপর এই দুজনের মধ্যে আকর্ষণ বল, দুটি আধানের মধ্যে আকর্ষণ বল শূন্যস্থানেও ক্রিয়াশীল। মাধ্যমের উপর যেমন নির্ভর করে তেমনি শূন্যস্থানেও এই বলটা ক্রিয়াশীল হয় এবং শূন্যস্থানেই সবচেয়ে বেশি বল অনুভব করে। আর এই বল যত দূরে সরে নিয়ে যায় না কেন, এই আরের মানটা যতই বাড়ুক না কেন ম্যাথমেটিক্যালি কমতে থাকবে বটে, কিন্তু ম্যাথমেটিক্যালি তার একটা মান থাকবেই। সুতরাং আমরা ম্যাথমেটিক্যালি বলবো এই বলটা অসীম পর্যন্ত ক্রিয়াশীল, কিন্তু বাস্তবে অসীম পর্যন্ত ক্রিয়াশীল হয় না, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এই বল ক্রিয়াশীল হয়। এইগুলোই হলো স্থির তড়িৎ বলের বৈশিষ্ট্য। স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য। দুটো বলই কেন্দ্রীয় বল। এরা বস্তুর কেন্দ্রবিন্দু সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং দুটি বলই ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। দুটো বলই সংরক্ষী বল হয় এবং দুটো বলই শূন্যস্থানে ক্রিয়া করে। এবার স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য। স্থির তড়িৎ বল এর তুলনায় মহাকর্ষ বলের তুলনায় অনেকখানি শক্তিশালী, আর এটা তড়িৎ বলের তুলনায় একটা ক্ষীণ বল। স্থির তড়িৎ বল আকর্ষণ বল, বিকর্ষণ বল দুটিই হতে পারে, আর মহাকর্ষ বল কেবলমাত্র আকর্ষণ বল। স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, তড়িৎ ভেদ্যতার উপর নির্ভর করে। এটা মাধ্যম নিরপেক্ষ, মাধ্যম থাকুক আর না থাকুক মহাকর্ষ বলটা একই থাকে। এই হলো বৈসাদৃশ্য। এবার আমরা একটা ইলেকট্রন আর প্রোটনের মধ্যে স্থির তড়িৎ বলের মান কত আর মহাকর্ষ বলের মান কত একটা ম্যাথমেটিক্যালি আমরা দেখতে পারি। একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম এবং প্রোটনেরও আধান একই, এবং এদের মধ্যেকার দূরত্ব আমরা ধরে নিলাম উভয় ক্ষেত্রেই আর। এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলকে ধরে নিলাম Fe সমান 1/4πε0 শূন্য মাধ্যমে ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান বাই দূরত্বের বর্গ। এর মান 9 × 10⁹। এবার এদের আধান হচ্ছে 1.6 × 10⁻⁻19, দুটোরই মান একই, স্কোয়ার বাই r²। এবার মহাকর্ষ বল, এদের ভর জানতে আর ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31 কেজি আর প্রোটনের ভর 1.675 × 10⁻27 কেজি। এবং এদের মধ্যে মহাকর্ষ বল তার মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবার এদের মধ্যে বলটাকে যদি আমরা ধরি এফ গ্র্যাভিটেশনাল ফোর্স Fg সমান হচ্ছে জি এমই এমপি ইলেকট্রনের ভর ইন্টু প্রোটনের ভর বাই দূরত্বের বর্গ সমান। এবার এদের এই মানগুলো বসে যদি ভাগ করে দেই Fe বাই Fg তড়িৎ আকর্ষণ বল বাই মহাকর্ষ বল সমান r² কেটে গিয়ে সবগুলো সরল করলে আসবে 2.27 × 10⁻39
তার মানে একের পিঠে 39টা শূন্য, এটাকে যদি 2কে যদি একও ধরি তাহলে অনেক গুণ বেশি হচ্ছে। এফিটা প্রায় 10⁻39 গুণ বেশি হচ্ছে মহাকর্ষ বলের তুলনায়। তাহলে তড়িৎ আকর্ষণ বল অনেক শক্তিশালী মহাকর্ষ বলের তুলনায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।